আব্দুলকে টাইট করার আনন্দের পর ৪৮ ঘন্টাও কাটল না। রাম, রহিম, ডেভিড, অর্জুন, পরমজিৎ প্রত্যেকের হেঁসেলের গ্যাসের দাম বেড়ে গেল ৫০ টাকা করে। সেই সঙ্গে বাড়ল ডিজেল এবং পেট্রোলে এক্সাইজ ডিউটির নামে ২ টাকা করে। সাধারণ মানুষের লক্ষ কোটি টাকার সঞ্চয় একেবারে উবে গেল শেয়ার বাজার থেকে। আজ সেদিন কিভাবে বুড়ে দিনে পৌঁছে যায় সেসব তো আলোচনা করে আর লাভ নেই। সরকারের কাজ তো জনসাধারণকে বিপদের সময় একটু সুরাহা দেওয়ার নয়, বরং তারা ব্যস্ত নিজেদের আর তাদের পরম মিত্রদের সুরাহা করে দেওয়ার জন্য। আর তাই বেতন বাড়ে সাংসদ এবং মন্ত্রীদের, আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ওষুধ, মোবাইল রিচার্জে পকেট কাটা যায় আপনার। দেশের অর্থনীতির খুব সহজ ছোট্ট একটা অঙ্কের হিসেব এই এপিসোডে দেব, তাতে বুঝতে পারবেন একজন অর্থনীতিবিদ প্রধানমন্ত্রীর সঙ্গে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পাশ করা প্রধানমন্ত্রীর তফাৎ ঠিক কোথায়। ঘাড়ের উপর মেহেঙ্গাই কা মার এসে পড়লে কারার মাথা ঠিক থাকে না। গোবর বুদ্ধির অন্ধভক্তদের কথা এখানে হচ্ছে না, তাদের এতে কোনো অসুবিধা হয় না। এখানে আমি আমার আপনার মতো সাধারণ মানুষের কথা বলছি। ডিজেল পেট্রোলের উপর সামান্য মূল্য বৃদ্ধিতেই গোটা দেশের মূল্য বৃদ্ধি ক্রমশ বাড়তে থাকে চক্রবৃদ্ধি হারে। আর আচমকা গ্যাসের দাম একসঙ্গে এতটা বেড়ে যাওয়ায় সাধারণ মধ্যবিত্ত সত্যিই মুশকিলের মধ্যে পড়বেন। তবে এটাই তো শেষ কথা নয়, আরও কি হতে চলেছে তাও আনবো এই এপিসোডে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ফলে বিশ্বজুড়ে যে শোরগোল পড়েছে তার জন্য অবশ্য কেউই এখন আর এই বিশ্বগুরুর মুখ চেয়ে বসে নেই। খুবই আফসোসের কথা, এই একটা মোক্ষম সময় ছিল যখন বিশ্বগুরু সামনে দাঁড়িয়ে দেশকে পথ দেখাতে পারতেন। যেমন বিশ্বব্যাপী মন্দার সময় দেখিয়েছিলেন ডক্টর মনমোহন সিং। ভারতে তিনি মন্দার আঁচ পড়তে দেননি। খোদ বারাক ওবামা তাকে সেলাম ঠুকে প্রশংসা করেছিলেন। Continue to believe that the extraordinary leadership that Prime Minister Singh has provided, not just to India, but to the world, has helped us navigate through some very difficult times. And I can tell you that here at the G20, when the Prime Minister speaks, people listen. Prime Minister Modi used to refer to you as my friend Barack. What's your opinion of Narendra Modi? I like him, but I really also was great friends with Dr. Singh. And, you know, when you look at the work and the steps that Dr. Singh took to open up and modernize the economy and launch what I think was really the foundations for the modern Indian economy, that's also important. আর আমাদের প্রধানমন্ত্রী এখন ঠিক কি করছেন, কোথায় আছেন, আর কিভাবে এর পাল্টা অস্ত্র নিয়ে বাজারে নামতে চলেছে চীন, তাও আপনাদের সামনে আনবো এই এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে। আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখার মতো ছোট্ট কাজটি প্রথমেই সেরে ফেলবেন। আর জয়েন বাটনটি ক্লিক করে মাসে মাত্র ২৯ টাকা দিয়ে আমার চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন। এতে আমার সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এর মধ্যেই যারা মেম্বারশিপ নিয়েছেন তাদের ধন্যবাদ। কিছুদিনের মধ্যেই আমি তাদের জন্য এক্সক্লুসিভ কন্টেন্ট তৈরি করার কাজও শুরু করব। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আমাদের বিশ্বগুরুর আন্দাজ ছিল মাই ডিয়ার ফ্রেন্ড ট্রাম্পের শুল্ক নীতি ভারতের পক্ষে অত্যন্ত খারাপ একটা পরিস্থিতি তৈরি করতে চলেছে। সুতরাং ট্রাম্পের আমেরিকার লিবারেশন দিবসের দিনই মানে ২রা এপ্রিল ভারতের সংসদে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে পেশ করা হয়েছিল ওয়াকফ বিল, যাকে বলে যুদ্ধকালীন তৎপরতায় লোকসভা এবং রাজ্যসভায় ওই বিল পাশও হয়ে গেল। কিন্তু শেয়ার বাজার, গ্যাস এবং পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির ঠিক আগেই ওয়াকফ বিলের ইস্যু বিহারের ভোটের বাজারে কি প্রভাব ফেলছে? বিহারের বিজেপির সঙ্গী সাথীদের মধ্যে রয়েছেন নীতিশ কুমার, জিতেন মাঝি, চিরাগ পাসওয়ানেরা। বিজেপির মেরুকরণে সবচেয়ে যদি কেউ ধাক্কা খেয়ে থাকে তা হলো তার শরিক দলগুলো।
বিজেপির মতো আদ্যন্ত মনুবাদী সাম্প্রদায়িক দলকে সমর্থন করেও আশ্চর্যজনকভাবে নীতিশ কুমার বা চিরাগ পাসওয়ানরা কিন্তু মুসলিম ভোট পেতেন দুহাত ভরে। কিন্তু ওয়াকফ বিল পাশ করার জন্য এদের সমর্থন দরকার ছিল বিজেপি। আর ঠিক কোন ম্যাজিকে এই তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলের পক্ষে ম্যানেজ করলেন, তা কিন্তু সত্যি বড় প্রশ্ন। আর এর খেসারত এখন দিতে হচ্ছে বিহারের এনডিএর সব শরিককে। নীতিশ এবং চিরাগের দল কার্যত ভেঙে গেছে, আরো ভাঙছে। তবে সর্বভারতীয় ক্ষেত্রে ওয়াকফ বিলকে পেছনে ফেলে গ্যাসের দাম বা মূল্য বৃদ্ধির সামনে এগিয়ে এলেও বিহারের ক্ষেত্রে ডাবল ইঞ্জিন সরকারের কাছে এটা ডবল মার। বিশেষ করে নীতিশ কুমার, চিরাগ পাসওয়ানের মতো দলগুলি বিহারে এই মুহূর্তে দিশেহারা, ছত্রভঙ্গ। ম্যানেজ তারা করবেন কোন দিক থেকে? বিহারের ভোটে মুসলিম ভোট ব্যাংক একটা বড় ইস্যু। প্রায় 20% মুসলিম ভোট বিহারে। সেখানে একদিকে ওয়াকফ বিল, অন্যদিকে গ্যাস, পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধিতে সমস্ত রকম পণ্যের মূল্য বৃদ্ধির আশঙ্কা। এবার আসবো মূল প্রশ্নটিতে। মোদী সরকার হঠাৎ রান্নার গ্যাসের দাম 50 টাকা করে বাড়িয়ে দিল কেন? এমনকি ছাড় দেয়া হলো না উজ্জ্বলা যোজনার ভর্তুকির গ্যাসেও? এখানে আমরা একটা ছোট্ট হিসেব দিচ্ছি, তাতে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে একজন অর্থনীতিবিদ প্রধানমন্ত্রীর সঙ্গে একজন এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের ডিগ্রিধারী প্রধানমন্ত্রীর বোধ বুদ্ধির তফাৎ কতটা। ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম বা কাঁচা তেল পরিশোধনের পর তা আমরা পেট্রোল ডিজেল হিসেবে হাতে পাই। এই ক্রুড অয়েলের হিসেব হয় 1 ব্যারেল ধরে। 1 ব্যারেল মানে মোটামুটি 159 লিটার তেল ধরতে পারেন। নরেন্দ্র মোদীর সময় গ্যাস, ডিজেল, পেট্রোলের যে ভয়ঙ্কর রকম মূল্য বৃদ্ধি হয়েছে তার তুলনা করার জন্য আমাদের অবশ্যই নিতে হবে মোদীর আগের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর সময়কে। 2011 সালের হিসেবটাই আমরা ধরছি। ডলারকে সেই সময় টাকার হিসেবে ধরলে পাওয়া যায় 49 টাকা 47 পয়সা প্রতি লিটার কাঁচা তেলের দাম। এর সঙ্গে সরকারের আরো নানা রকম ট্যাক্স আছে, এক্সাইজ ডিউটি আছে। তাতে প্রকৃতপক্ষে এই তেলের দাম দাঁড়ায় 58 টাকা প্রতি লিটার। সেই সময় ভারতে তেল বিক্রি হচ্ছিল কত দামে? 63 টাকা 77 পয়সা প্রতি লিটারে, মানে 5 টাকার একটু বেশি। আর নরেন্দ্র মোদীর 2014 থেকে 2025 মধ্যে ঘটে গেছে করোনা কাল। ওই সময় তেলের দাম কমতে কমতে হয়েছিল 39.68 ডলার। মানে মনমোহন সিং এর আমলে যে ক্রুড অয়েলের দাম ছিল 99.88 ডলার, সেই তেলই নরেন্দ্র মোদীর সময় 2020-তে দাম হয়েছিল 39 ডলারের কাছাকাছি। অর্থাৎ মনমোহন সিং এর সময় বিশ্ববাজারে কাঁচা তেলের দাম ডবলেরও বেশি ছিল, কিন্তু তখন আমাদের দেশের বাজারে তেলের দাম ছিল লিটার পিছু 63 টাকা 77 পয়সা। আর 2020-তে যখন ক্রুড অয়েলের দাম কম, মানে অর্ধেকেরও কম, তখন পেট্রোলের দাম ছিল 80 টাকা 43 পয়সা প্রতি লিটার। এবার প্রশ্ন, অর্থনীতিবিদ মনমোহন সিং বেশি দামে বিশ্ববাজার থেকে ক্রুড অয়েল কিনেও যে দাম 63 টাকায় ধরে রাখতে পেরেছিলেন, এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পাশ করা নরেন্দ্র মোদী তার অর্ধেকের কম দামে সেই তেল কিনেও 80 টাকার উপরে দাম রাখলেন কেন? কিন্তু অর্থনীতির এই কথা কে শুনবেন? আমাদের অর্থমন্ত্রী, তিনি কোথায়? শেয়ার বাজারে সোমবার একদিনে প্রায় 20 লক্ষ কোটি টাকা উবে যাওয়ার পরেও তার কোনো বিবৃতি দেখেছেন? তিনি কি দেশে আছেন? তার রাজ্যে সেতু উদ্বোধন করতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় মেট্রো রেলের নতুন শাখার উদ্বোধন করতেও আসবেন কে? নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী নন। শেয়ার বাজার যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, ওভার ভ্যালুড হচ্ছে, মানে নিজেদের মূল্য ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে উপরে উঠছিল, তখন তার কৃতিত্ব নিতে কে এগিয়ে এসেছিলেন? সেই তিনি। জনগণকে আরো লগ্নি করতে বলেছিলেন শেয়ার বাজারে। অথচ অর্থনীতিবিদরা কিন্তু তখন থেকেই সতর্ক করছিলেন মানুষকে। আর অর্থনীতির ভয়ঙ্কর ডামাডোলের দিনে সম্ভবত ভারতই একমাত্র দেশ যাদের অর্থমন্ত্রী বিদেশ সফরে চলে গিয়েছেন 7 দিনের জন্য। ভারতের অর্থমন্ত্রী প্রথমে লন্ডন, পরে অস্ট্রিয়ায় সফর করবেন। সুতরাং তার কাছ থেকে কোনো রকম বিবৃতি আশাই করা যায় না। সোমবার বিপুল পতনের পর ভারতের শেয়ার বাজার মঙ্গলবার বেশ কিছুটা চালাকি করেই গ্যাপ আপ খুলেছিল।
গ্যাপ আপ একটা টেকনিক্যাল ভাষা, একটু সরল করে বলি। এর মানে গত দিনে যে দামে যে পয়েন্টে বাজার বন্ধ হয়েছিল আজ তার থেকে একটু উঁচু দামে খুলেছিল। এটা অর্থনীতির একটা কৌশল বলা যেতে পারে, কিন্তু সেই কৌশল কি কাজে এলো? না, এলো না। প্রথম কিছুক্ষণ বাজারের অবস্থা স্থির থাকার পরে ফের তা পড়তে শুরু করলো নিচের দিকে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় যারা শেয়ার বাজারে লগ্নি করেছিলেন, এই মুহূর্তে তাদের অসহায় অবস্থা। তবে শেয়ার বাজার তো পড়ছে চীন এবং জাপানেও, সারা বিশ্বে। আর আমেরিকায় তো রীতিমতো রক্ত ঝরছে শেয়ার বাজারে, আর তা নিয়ে অন্ধভক্তদের বোঝাতে শুরু করেছে মোদির দল। কিন্তু তারা যে কথাটি বলছেন না সেটা কি? এবার আসবো সে কথায়। ট্রাম্পের শাসনকালের মাত্র ৭৫ দিনের মাথায় আমেরিকার লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছেন পথে। আমেরিকার ৫০টি রাজ্যেই প্রতিবাদ বিক্ষোভ চলছে। মাত্র ৩ মাস আগে যে দুই ব্যক্তিকে তারা মাথায় তুলে নেচেছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক এখন আমেরিকার মানুষের চোখে বড় ভিলেন। এর কারণ সে দেশের মিডিয়া গদি মিডিয়ায় রূপান্তরিত হয়নি। তারা শাসকের মুখের সামনে আয়না ধরতে জানেন। আরও আছে, সে খবরও অন্ধভক্তদের দেয়নি মোদির দল। সেটা হলো চীন এবার পাল্টা মার দিতে তৈরি আমেরিকাকে। তার কৌশলও তৈরি হয়ে গেছে। চীনের প্রধানমন্ত্রী এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পাশ করা মানুষ নন। শুল্ক যুদ্ধের শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই চীন সমান তালে আমেরিকার সঙ্গে লড়তে শুরু করেছে। একটা ছোট্ট নমুনা দিই। খাদ্যপণ্যের একটা বড় অংশ চীন আমেরিকা থেকে আমদানি করে, তার মধ্যে প্রায় পুরোটাই সয়াবিন। চীনের উপর শুল্কের বোঝা চাপাতেই চীন যেমন আমেরিকার উপর পাল্টা শুল্ক নীতি প্রয়োগ করেছে, তেমনি একই সঙ্গে আমেরিকার সয়াবিনের বিকল্প হিসেবে তারা বেছে নিয়েছে ব্রাজিলকে। আর এবার আসবো তাদের মোক্ষম কৌশলটি নিয়ে, যেটা সফল হলে বিশ্বের অর্থনীতির চিত্রটাই কিন্তু অনেকটাই পাল্টে যাবে। শেয়ার বাজারের বিপর্যয়ের কারণকে চিহ্নিত করে তারা ইতিমধ্যেই নিজেদের মুদ্রা ইউয়ান নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। আন্তর্জাতিক মহলের বিশেষ নজর রয়েছে চীনের মুদ্রার দিকে। কিরকম? এবার আসবো সে প্রসঙ্গে। $1 প্রেক্ষিতে চীনের মুদ্রা ইউয়ানের দর এখন 7-এর কিছু বেশি। অর্থনীতির জটিল অঙ্ক সমাধান করে চীন সেই দর কিছুটা বাড়িয়ে অবস্থা সামাল দেওয়ার কাজে নেমে পড়েছে। এই কাজে তাদের সঙ্গে রয়েছে বেশ কিছু দেশ। চীনের এই পাল্টা চাল সফল হলে আরো বিপাকে পড়বে আমেরিকা। চীনকে কেন্দ্র করে অনেকগুলো দেশ একত্রিত হচ্ছে বলেই খবর আসছে। আর বিশ্বের সব দেশের নেতারাই এই সমস্যার সমাধানে নানা ব্যবস্থা নিতে শুরু করেছেন। যুদ্ধকালীন তৎপরতায় নানা ব্যবস্থা নেওয়ার কথা হচ্ছে বিভিন্ন দেশে। আর ভারতের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এই সময় কি করছেন? এই বিপর্যয়ের সময় অর্থমন্ত্রী সফর করছেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, আর ভারতের প্রধানমন্ত্রী আকাশপথে রাম সেতু দেখে রামনবমী উদযাপন করছেন। আপাতত আপনাদের হেসেলে গ্যাসের দাম শুধু 50 টাকা বেড়েছে। আরো বড় মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞরা। আমার এই চ্যানেল যারা নিয়মিত দেখেন তারা জানেন আমি এর আগেও শেয়ার বাজারের বিনিয়োগের বিপদ থেকে শুরু করে প্রবল মূল্যবৃদ্ধির আশঙ্কার কথা বারবার বলেছিলাম। কমেন্ট বক্সে অনেকে লিখেওছেন আমার কথা শুনে তারা বড় বিপদ কিছুটা এড়াতে পেরেছেন। তাদের ধন্যবাদ। তবে যারা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে আমাকে দেশদ্রোহী বলে গালাগালি করে শেয়ার বাজারের অবাকখ না জেনে লগ্নি করতে ছুটেছিলেন, তাদের এখনো সতর্ক থাকতে বলছি। বিপদ কিন্তু এখন আমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করতে ভুলবেন না, কারণ এই খবরটা সবার কাছে পৌঁছে দেওয়ার এটাই একমাত্র উপায়। জয় হিন্দ, সত্যমেব জয়তে।